যারা জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা নারীর স্বাধীনতা চায় না। বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে প্রিয় ভাই বোনেরা, তারা তো এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, এই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি প্রিয় ভাই বোনেরা। পাচারের অর্থ এনে ফ্যামিলি কৃষক কার্ডই ব্যবহার করবে সরকার। বগুড়া সিটি কর্পোরেশন সহ বেশ কটি প্রকল্প উদ্বোধন। রাজধানীর কিছু পাম্পে বরাদ্দ বাড়লেও জ্বালানি পেতে কমেনি ভোগান্তি। তেলের পর এবার বিদ্যুতের দাম সমন্বয় করতে যাচ্ছে সরকার। প্রত্যেকটা প্রোডাকশনে জ্বালানি লাগে, বিদ্যুৎ লাগে, তাহলে জিনিসের দাম বেড়ে যাবে। সংসদে জ্বালানি সংকট নিয়ে আলোচনায় বিরোধী দলের মুলতবি প্রস্তাব প্রত্যাখ্যান। কাল শুরু এসএসসি পরীক্ষা, অংশ নেবে 18 লাখ শিক্ষার্থী। খাতা মূল্যায়নে অহেতুক কঠোরতা নয়, প্রশ্ন ফাঁস ঠেকাতে সাইবার নজরদারি, বললেন শিক্ষামন্ত্রী। সংরক্ষিত নারী আসনে 36 জনের মনোনয়ন চূড়ান্ত বিএনপির। তালিকায় অভিজ্ঞ সেলিমা, শিরিন আছেন, তুলি, মানসুরা সহ অনেক নতুন মুখ। সৌদিতে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্ট দিতে বাংলাদেশকে চাপ, ইতোমধ্যে পেয়েছে 22,000। বাকিদের ব্যাপারে দ্রুত ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। শিরোনাম শুনছিলেন, স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি শামীমা শাম্মী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা মুক্তিযুদ্ধ ও দেশের অস্তিত্বে বিশ্বাস করেনি তারা জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা মুখের সংস্কার নিয়ে নানা কথা বললেও নারীর স্বাধীনতা এবং প্রশাসনিক সংস্কার নিয়ে কোনো কথা বলে না। বগুড়া নগরীর ঐতিহাসিক আলতাফুন্নেসা মাঠে বিএনপির জনসভায় প্রধানমন্ত্রী আশ্বাস দেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন হোসেন জাহিদ। শেষ বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মঞ্চে ওঠেন তখন তার বক্তব্য শোনার জন্য কানায় কানায় পূর্ণ বগুড়ার ঐতিহাসিক আলফাতুন্নেসা খেলার মাঠ। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই করতালি আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। ঘরের ছেলে আশায় উষ্ণ অভ্যর্থনা জানান বগুড়াবাসী। আলফাতুন্নেসা খেলার মাঠে এটি তারেক রহমানের দ্বিতীয় জনসভা। তবে এবারের আগমন ভিন্ন পরিচয়ে। নির্বাচনের আগে বিএনপি প্রধান হিসেবে লাখো মানুষের সামনে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবার প্রধানমন্ত্রী হিসেবে সেই একই মাঠে দাঁড়িয়ে সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়ে জানান তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধ ও দেশের অস্তিত্বে বিশ্বাস করেনি তারাই জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। দেশের উন্নয়নের পরিবর্তে জুলাই সনদ ও ব্যক্তি ইস্যুকে সামনে এনে ষড়যন্ত্র করছে। সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। দেশের অস্তিত্ব ও স্বাধীনতার প্রশ্নে যারা অতীতে অবস্থান পরিষ্কার করতে পারেনি তাদের উপর আস্থা রাখা যায় কিনা এমন প্রশ্নও তোলেন সরকার প্রধান। যারা জনগণকে বিভ্রান্ত করতে যাচ্ছে, জুলাই সনদের সম্পর্কে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা কিন্তু নারীর স্বাধীনতা অথবা নারীর উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না। তারা ওষুধের বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য যে চিকিৎসা কমিশন করা হয়েছিল, বাংলাদেশের মানুষ যাতে ওষুধ সহজে পেতে পারে, চিকিৎসা সহজে পেতে পারে, সেইটির ব্যাপারে তারা কোনো কথা বলে না। বগুড়া সফরে দিনব্যাপী 8টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেব্রুয়ারি 12 তারিখে হোসেন জাহিদ, এখন ঢাকা।
এর আগে বগুড়ার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে 911 জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, পাচারের অর্থ ফিরিয়ে এনে ফ্যামিলি ও কৃষক কার্ডে দেওয়া হবে। এছাড়া দিনভর বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রায় 2 দশক পর পৈতৃক ভিটায় পা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভবন ও পাঠাগার বাবদ সরকারের পক্ষ থেকে 23 লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী পরে অংশ নেন জামিনের অনলাইন প্রক্রিয়া তথা ই-বেইল বন্ড পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে। বগুড়া সহ 7 জেলায় এই কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ক্রমান্বয়ে সারা দেশেই এই কার্যক্রম চালু করবে সরকার। ই-বেইল বন্ড পদ্ধতি চালুর পর এখন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে জামিননামা কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাবে। এ কারণেই বর্তমান সরকার সারা দেশের সকল আদালতকে ই-বেইল বন্ড পদ্ধতির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। কেউ যাতে জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে না পারে, সেটাই সময়ের দাবি হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে বর্তমান সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। আর কখনো যাতে কোনো স্বৈরাচার কিংবা তাবেদার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, সেটি নিশ্চিত করেই এখন সময়ের দাবি। পরে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বগুড়া পৌরসভাকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার বাগবাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণ করেন তিনি। পাচারের অর্থ রোধ করে ফ্যামিলি ও কৃষক কার্ডে ব্যবহারের নির্দেশ দেন তিনি। বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাচার হয়ে গিয়েছে, টাকা অর্থ সম্পদ চুরি হয়েছে। আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা, জনগণের অর্থ পাচার হয়েছে। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ, সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড করব ইনশাল্লাহ। বিকেলে জেলায় খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হোসেন জাহিদ, এখন ঢাকা। সংসদের সংরক্ষিত নারী আসনে 36 জনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, মনোনয়নের ক্ষেত্রে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করেছে দল। এছাড়া জ্বালানি নিয়ে কেউ যেন সিন্ডিকেট করতে না পারে সে বিষয়ে সরকার পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাতীয় নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের বাধ্যবাধকতা মেনে 36 জনের মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। শুক্র ও শনিবার 2 দফায় প্রায় 900 জন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় দলের মনোনয়ন বোর্ড। বুধবার নয়াপল্টনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মনোনীতদের নাম ঘোষণা করেন, যেখানে যোগ্য ও ত্যাগীদের মূল্যায়নের কথা জানায় দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জোটের প্রার্থী তালিকা: মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, নুরুল ইসলাম, বিলকিস ইসলাম, খয়রুদ্দিন আহমেদ। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়া পুরনোদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, নীলোফার চৌধুরী মণি, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু ও হেলেন জেরিন খান। এছাড়া নতুনদের মধ্যে রয়েছেন নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, সানজিদা ইসলাম তুলি, মাহমুদা হাবিব, সানসিলা জেবরিন, মানসুর আক্তার সহ আরও অনেকে। এর আগে সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গুম হওয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান চেয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জ্বালানি সংকট নিয়ে রিজভী বলেন, ভর্তুকি কমিয়ে বিশ্ববাজারের সাথে দাম সমন্বয় করে জ্বালানি তেলের দাম কিছুটা বাড়িয়েছে সরকার। জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে দেননি প্রধানমন্ত্রী। যখন জনগণের কাছ থেকে ডিমান্ড আসছে, যখন জ্বালানি তেলের জন্য বিরাট লম্বা লাইন, যে কোনো উপায় নেই, হরমুজ প্রণালী নিয়ে যে ঘটনা চলছে, যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, পার্শ্ববর্তী দেশ সহ অন্যান্য দেশে জ্বালানি তেলের দাম হু হু করে বৃদ্ধি করেছে, তখন জ্বালানি তেল নিয়ন্ত্রণে রেখেছিলেন সরকার। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেল কিছুটা বৃদ্ধি করতে হয়েছে, না হলে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা
সম্ভব হচ্ছে। জ্বালানি তেল ও গ্যাস নিয়ে কেউ যেন সিন্ডিকেট করতে না পারে তা নিশ্চিত করতে সরকার কঠোর বলেও জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। কিন্তু সেটা মানুষ চাক্ষুষ প্রমাণ চায়। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বিপিসির পক্ষ থেকে জ্বালানি তেলের বরাদ্দ বাড়ানোর কথা বললেও আজ সারাদিন রাজধানীর অনেক পাম্পে মেলেনি অতিরিক্ত তেল। তবে কোনো কোনো পাম্পে বর্ধিত তেল পেলেও কমেনি গ্রাহকদের ভোগান্তি। সবশেষ খবর জানাতে মৎস্য ভবন মোড় থেকে যুক্ত আছেন সহকর্মী মেহেরি নানি। এনি জানাবেন, ডিপো থেকে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবে আসলে কতটুকু কার্যকর হচ্ছে, গ্রাহকরা কি বলছেন? উজ্জ্বল বিকেল থেকে বিভিন্ন পাম্প স্টেশনে গিয়েছে এবং এই মুহূর্তে আমি যে পাম্প স্টেশনে আছি এই পাম্প স্টেশনে প্রতিদিন 18,000 লিটার অকটেন সরবরাহ করা হয়, যেটি আসলে আজকে কিন্তু এই পাম্পে বেশি পাওয়ার কথা ছিল। তবে পাম্প কর্তৃপক্ষ বলেছে যে আজকে তারা প্রতিদিনের মতো গত কয়েকদিনের মতো আজকেও কিন্তু তারা বরাদ্দকৃত যে অতিরিক্ত তেল পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পায়নি। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি তেলের যে গাড়ি রয়েছে সেই দুটি তেলের গাড়ি দাঁড়িয়ে আছে, যার মধ্যে দুটি তেলের গাড়ি কিন্তু ডিপোতে তারা পাঠিয়েছিল। তবে একটি গাড়িতে তেল দেওয়া হলো আর একটি গাড়ি কিন্তু তাদের তেল না দিয়েই এই পেট্রোল পাম্পে ফেরত পাঠানো হয়েছে, যে কারণে এই পাম্পে মূলত সাধারণত সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত তেল মজুদ সাপেক্ষে আসলে গ্রাহকদের মাঝে তেল বিতরণ করা হয়, গ্রাহকরা তেল নিয়ে যায়। তবে যেহেতু আজকে সরকারের ঘোষণা অনুযায়ী বিভিন্ন পাম্পে অতিরিক্ত তেল পাওয়ার কথা ছিল, তবে সেই ক্ষেত্রে এই রমনা পেট্রোল পাম্পে কিন্তু অতিরিক্ত তেল না পাওয়ার কারণে আমরা দেখতে পেয়েছি যে অনেকটা 6:30টার অনেকটা আগে কিন্তু এই পাম্পে তেল শেষ হয়ে গেছে এবং মাইকিং করে কিন্তু তারা বারবার বলছিলেন যে এই পাম্পে কিন্তু তেল শেষ হয়ে গেছে। এবং আমরা দেখতে পেয়েছি যে যারা আসলে গ্রাহকরা আছেন তারা সেই দুপুরের পর থেকেই এই পাম্পে লাইনে দাঁড়িয়েছেন এবং সেই লাইন কিন্তু আমরা দেখতে পেয়েছি মৎস্য ভবন মোড় হয়ে শিল্পকলার সামনে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পেছনের রাস্তাটি রয়েছে সেই পর্যন্ত কিন্তু এই লাইনটি দীর্ঘায়িত হয়েছে। এবং যারা আসলে এইখানে দাঁড়িয়েছেন তারা বলছেন যে এখানে তারা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছেন এবং অনেকে আছেন যে যারা কাছাকাছি এসেও কিন্তু তারা আজকে তেল নিতে পারেনি এবং তারা বলছেন যে এই যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছে এবং তারা বলছে যে এই লাইনে দাঁড়ানো নিয়ে কিন্তু তাদের যে ভোগান্তি সেটি কিন্তু কমছে না। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু সরকার এই জনভোগান্তি এড়াতেই কিন্তু বিভিন্ন পাম্পে যে তেল বরাদ্দের বর্ধিত হারে যে তেল বরাদ্দের কথা বলেছে সেটি কিন্তু অনেক পাম্পেই না দেওয়ার কারণে যারা আসলে গ্রাহকরা আছেন তারা বলছেন যে দাম বৃদ্ধি এবং বিভিন্ন পাম্প স্টেশনে যে বর্ধিত হারে তেল দেওয়ার কথা ছিল এবং সেটি থাকার কারণেও কিন্তু সেটি থাকার পরও কিন্তু গ্রাহকরা আসলে তেল পাচ্ছে না এবং এটি নিয়ে তারা আসলে তাদের মধ্যে অনেকটাই ক্ষোভ দেখা গিয়েছে এবং তারা দ্রুত এই জ্বালানি তেল সংকট নিরসনের দাবি জানিয়েছে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে রমনা পেট্রোল পাম্প থেকে সবশেষ। জ্বালানি সরবরাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেরি নানি। এদিকে জ্বালানি সংকট ও এর প্রভাব নিয়ে সংসদে আলোচনার জন্য বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের আনা মুলতবি প্রস্তাব নাকচ করলেও 68 ধারায় 1 ঘন্টার আলোচনার জন্য নোটিশ দিতে বলেছেন ডেপুটি স্পিকার। সোমবার প্রথম অধিবেশনের 17তম দিনে জ্বালানি সংকটকে সবচেয়ে জনগুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তা আলোচনার জন্য মুলতবি প্রস্তাব করেন বিরোধী দলীয় নেতা। তবে বিষয়টি নিয়ে 300 বিধিতে এরই মধ্যে জ্বালানি মন্ত্রী বিবৃতি দিয়েছে, এই মর্মে মুলতবি প্রস্তাব বাতিল করেন ডেপুটি স্পিকার। জ্বালানি সংকটের কারণে জনজীবনে যে সমস্যা তা নিয়ে যদি সংসদে আলোচনাই করা না যায় তাহলে সংসদে থেকে কি লাভ, এমন প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা। উত্তরে জ্বালানি তেলের কোনো সংকট নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী চলমান এই বিষয়ে সংসদের স্বাভাবিক কাজ মুলতবি করে আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন। একদিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, আরেকদিকে বাস্তবে কি ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন এবং দেখতে যে এই নিয়ে দারুণ অসন্তোষ মানুষের মধ্যে। আমরা যদি এখানে একটু খোলামেলা আলাপ করতে পারি, সঠিক তথ্যগুলি যদি এই ফ্লোরে আসে, আমরা সবাই দায়িত্ব ভাগ করে নেব। জনগণ তো এই দেশে আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে পাঠিয়েছে, এই জনগণকে সঠিক জায়গায় আনার জন্য আমরাও দায়িত্ব পালন করতে চাই। যেইভাবে নোটিশটা নিষ্পত্তি না করে আপনি আজকে না করেন, 1 দিন পরে হোক 2 দিন পরে হোক বিষয়টা আলোচনার জন্য ফিক্স আপ করেন এবং তখন মুলতবি করে এটা আলোচনা করেন। সংসদের অধিবেশন মুলতবি না করে অন্য কোনোভাবে আলোচনার সুযোগ আছে, অন্য কোনো বিধিতে। আমাদের ন্যাশনাল ইকোনমি এফোর্ড করতে পারছে না এবং এই জ্বালানি এবং গ্যাসের মূল্য এখানে কম থাকাতে, তাতে আপনি জানেন যে সবসময় একটা টেন্ডেন্সি থাকে
এটা অন্যভাবে অপচয় হওয়ার, আমি খোলাসা করে বলছি না, বা পাচার হওয়ার, সেটা বন্ধ করার জন্য, একটা ডিসিপ্লিনে আনার জন্য আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। জ্বালানি তেল এলপিজির পর এবার বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। গেল ৯ এপ্রিল অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি করা হয়। এই কমিটি পাইকারি ও খুচরা পর্যায়ে মূল্যহার ঠিক করে প্রস্তাব দেবে মন্ত্রিসভায়। বিশেষজ্ঞরা বলছেন, অতীতের দুর্নীতি আর অব্যবস্থাপনায় বিদ্যুৎ খাতের সংকট বেড়েছে। সংকট মোকাবিলায় সরকারের সদিচ্ছা ও সঠিক ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ আরাফাত। বৈশ্বিক অস্থিরতায় দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে বাড়ছে চাপ। এর মাঝেই ডিজেল অক্টেনের দাম বাড়িয়েছে সরকার, যদিও বারবার বলা হচ্ছিল সংকট নেই ও দাম বাড়বে না। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রায় ১৬ ঘন্টা পর বাড়ল এলপিজির দামও, যদিও এপ্রিলের শুরুতেও এক লাফে বেড়েছিল এলপিজির দর। একদিকে ফার্নেস অয়েল ও ডিজেলের দাম বৃদ্ধি, বিদ্যুতের ৫২,০০০ কোটি টাকার বকেয়া, অন্যদিকে ঘাটতি মেটাতে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ খাত। তাই বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। ৯ এপ্রিল অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি করা হয়। কমিটির সদস্যরা পাইকারি ও খুচরা মূল্যহার ঠিক করে প্রস্তাব দেবেন মন্ত্রিসভায়। ভর্তুকি কমাতে পাইকারিতে ৩ ক্যাটাগরিতে ইউনিট প্রতি সর্বোচ্চ ১ টাকা ২০ পয়সা বাড়িয়ে ৮ টাকা ২৪ পয়সা করার সুপারিশ করেছে কমিটি। তবে খুচরায় ০ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত লাইফলাইন পর্যায়ে দর বাড়ানোর প্রস্তাবনা নেই। কিন্তু আবাসিক গ্রাহকের জন্য ১ টাকা ৮০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বলছেন, অতীতের দুর্নীতি আর অব্যবস্থাপনায় বিদ্যুৎ খাতে সংকট বেড়েছে। অপরিকল্পিতভাবে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র তৈরি এবং তা সঠিকভাবে কাজে লাগাতে না পারাকে দুষছেন তিনি। কতগুলো কন্ট্রাক্টে বিদ্যুৎ না কিনলেও আমাদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হবে। পাওয়ার স্টেশন বন্ধ, তার নষ্ট হয়ে গেছে, কিন্তু দেখাবে যে আমার বিদ্যুৎ নাই নিয়ে এই ক্যাপাসিটি চার্জটা হিউজ টাকা দিচ্ছে পিডিবি প্রত্যেকটা প্রাইভেট পাওয়ার স্টেশনকে। ওরা চালাই নেই, সোজা কথা, চালাই না দিয়ে বলছে পিডিবি তো নিতে পারছেন, লাইন খারাপ। পিডিবি টাকা টোকা দিলে তো সবই বাংলাদেশে হচ্ছে। এইভাবে চালিয়ে বাংলাদেশকে ফতির করে ফেলেছে পাওয়ার সেক্টরটাকে। বিদ্যুতের দাম বাড়লে পরিবহন ভাড়াসহ নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে। বিশেষজ্ঞদের তাগিদ, এই খাতের সমস্যা সমাধানে সরকারের সদিচ্ছা আর সঠিক ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা প্রোডাকশনে জ্বালানি লাগে, বিদ্যুৎ লাগে, তাহলে তো জিনিসের দাম বেড়ে যাবে। তো বেড়ে আমরা এমনি চলতে পারতেছি না। সব মানুষ তো কদিন পরে আন্দোলনে নামবে, কিন্তু ব্যাপার হচ্ছে এইভাবে কতদিন আমরা চলবো। গ্রাহক পর্যায়ে সবশেষ বিদ্যুতের দাম বেড়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। তখন খুচরায় গড়ে ৮.৫০% বাড়ানো হয়েছিল, আর পাইকারিতে বাড়ানো হয় ৫.০৭%। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। হজ যাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। দীর্ঘদিনের স্বপ্ন বুকে নিয়েই আল্লাহর ঘরে যাচ্ছেন তারা। ব্যবস্থাপনা সন্তুষ্টি থাকলেও ট্রলির স্বল্পতা ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজের দাবি অনেকের। আজ ১৩টি ফ্লাইটে ৫,৩৪৫ জন সৌদি আরব যাচ্ছেন। ২ দিনে পৌঁছেছেন ১০,২১৩ জন। বাকিটা জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। এই দম্পতির মতো যারা বছরের পর বছর স্বপ্ন দেখেছেন হজে যাওয়ার, অবশেষে সেই স্বপ্ন পূরণ হচ্ছে এবার। আল্লাহর ঘরে যেতে পারার আনন্দে উচ্ছ্বাসিত তারা। যদিও মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় মনে কিছুটা শঙ্কাও কাজ করছে। এই যুদ্ধটার কারণে আমরা একটু চিন্তায় আছি, তবে আমি একটু ভরসা রাখি যে মহান আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন। আমরা সুষ্ঠু সুন্দরভাবে হজ করে আসবো। হাজি ক্যাম্পে এখনো আমি কোনো সমস্যায় পড়ি নাই। প্রত্যেক হজ যাত্রীর গল্প আলাদা, কিন্তু উদ্দেশ্য একটাই, নিজের ও প্রিয়জনের জন্য আর পুরো উম্মার জন্য প্রার্থনা, যেন পূর্ণতা পায় সবার হজ, দেশে ফিরে আসে শান্তি আর শৃঙ্খলা। বাংলাদেশি হাজি আমরা সেখানে যাব, দেশ জাতি সবার জন্য আমরা সার্বিকভাবে দেশের উন্নয়ন এবং সার্বিকভাবে যেন আমাদের বাংলাদেশের মানুষ ভালোভাবে থাকতে পারি, এই জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। হজ ক্যাম্প থেকে ইমিগ্রেশন সবকিছুই সম্পন্ন হচ্ছে নির্বিঘ্নে। সন্তুষ্ট যাত্রীরাও। তাদের মতে আগের চেয়ে সহযোগিতা বেড়েছে, তবে ট্রলির স্বল্পতা ও ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজের দাবি জানিয়েছেন কেউ কেউ। আমি এবারকার হজ ক্যাম্পের যে ব্যবস্থাপনা দেখে খুব ভালো লাগছে, এবং এখানকার যে কর্তৃপক্ষ এনারা ব্যবহারগুলো খুব ভালো লাগছে। এখানকার যে ব্যবস্থাপনা খুব সুন্দর, এবং এখানকার যে পরিচালক আছে উনি ডাইনিং টেবিল পর্যন্ত কালকে দেখছেন, ঘুরে ঘুরে দেখছেন, ব্যবস্থাপনা খুব ভালো।
এবার হজ যাত্রা আরও সহজ করতে যুক্ত হয়েছে যোগাযোগের নতুন সুবিধা। গ্রামীণ ফোনে রোমিং সেবার মাধ্যমে নিজের সিম ব্যবহার করেই সৌদি আরব থেকে স্বজনদের সঙ্গে কথা বলতে পারছেন হাজিরা, যা তাদের মনে এনে দিয়েছে বাড়তি স্বস্তি। পারিবারিক বিশেষ কাজের প্রয়োজনে আমরা আমাদের বাংলাদেশি সিমটাকে রোমিং করেছি। সেই ক্ষেত্রে আমরা প্রত্যাশা রাখছি আমরা ভালো সার্ভিস পাবো, ভালো সেবা পাবো। সোমবার 13টি ফ্লাইটে 5,345 জন যাবেন সৌদি আরবে। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা। রাজধানীর মহাখালীতে ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমেদ হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু আহমেদ হোসেনের এখন শারীরিক অবস্থা কেমন, আর এই হামলায় কারা জড়িত জানতে পেরেছেন কিনা? আমি প্রথমে জানিয়ে রাখি যে ডাক্তার আহমেদ হোসেন অল্প কয়েকদিন হয়েছেন ক্যান্সার হাসপাতালে তিনি যোগদান করেছেন এবং তারপরে এখানে একটি টেন্ডার কার্যক্রম চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টেন্ডার জটিলতা বা টেন্ডার কার্যক্রমের শত্রুতার জেরে মূলত তাকে হামলা করা হয়েছে। তবে ডাক্তার আহমেদ হোসেনের সঙ্গে আমরা কথা বলছি, তিনি বলছেন যে এ ধরনের কোনো ঘটনার আভাস তিনি এখন পর্যন্ত পাননি এবং তার কোনো পূর্ব শত্রু নেই। এই মুহূর্তে তাকে বক্ষব্যাধি হাসপাতালের 7 তলার 811 নম্বর কেবিনে রাখা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছিল। একটু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এই ঘটনার পরে ডাক্তার আহমেদ হোসেনকে দেখতে এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শওকত হোসেন। তিনি এসে মূলত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত আসামি গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন ডাক্তারদের নিরাপত্তা জোরদার করা হবে এবং কেন মূলত এই ঘটনা ঘটেছে সে বিষয় নিয়ে মূলত তারা কাজ করবেন বলে কিন্তু জানিয়েছেন। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে সন্ধ্যা নাগাদ মূলত এই ঘটনাটি ঘটে। বিশেষ করে পুরাতন যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পেছনের গলিতে মূলত হামলার ঘটনা ঘটছে। আমরা ডাক্তার আহমেদ হোসেনের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে তিনি মূলত যাচ্ছিলেন, হঠাৎই দুজন ব্যক্তি মাস্ক পরা অবস্থায় তার সামনে আসেন এবং কোনো কিছু বুঝে ওঠার আগে মূলত তার বাম হাতে আঘাত করেন। সেখানে 3টি আঘাত করা হয় এবং গুরুতর জখম হয় সেখানে। এই অবস্থায় মূলত তাকে স্থানীয় যারা রয়েছেন তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছেন। এখন তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কেবিনে রাখা হয়েছে। হয়তোবা কিছুক্ষণ পরে তাকে নিয়ে ডক্টর যা সিদ্ধান্ত দেওয়ার সেই সিদ্ধান্ত মূলত দিবেন। সার্বিকভাবে যদি বলতে চাই যে এখন পর্যন্ত পুলিশের ধারণা হাসপাতালের টেন্ডার কার্যক্রম নিয়ে কোনো বিরোধের জেরে মূলত তার উপরে হামলা করা হয়েছে। সাম্মি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বক্ষব্যাধি হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন রাজু আহমেদ। সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে দেশের 70,000-এর বেশি কেন্দ্রে শুরু হলো টিকা কর্মসূচি। সকালে নারায়ণগঞ্জের একটি স্কুলে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। হামের প্রাদুর্ভাবে বিগত 2 সরকারের ব্যর্থতাকে ফের দায়ী করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজা বৃষ্টি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আজ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে 3য় ধাপে চূড়ান্ত পর্যায়ে হাম রুবেলা টিকাদান কার্যক্রম। এরই ধারাবাহিকতায় সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে দেশব্যাপী হাম রুবেলা 3য় এবং চূড়ান্ত পর্যায়ের ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন। উদ্বোধন শেষে মন্ত্রী জানান, এই কর্মসূচির প্রথম দিনই প্রায় 11 লাখ শিশুকে হামের টিকা দেওয়ার প্রচেষ্টা রয়েছে। যে এলাকাগুলির হামের প্রাদুর্ভাব বেশি হয়েছে এলাকাগুলি আমরা টার্গেট করে 85% অলরেডি আমরা ভ্যাকসিনেশনের আন্ডারে নিয়ে আসছি এবং সিটি কর্পোরেশন সেটা করছে। যেখানে হবে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ব। পরে বেলা 11টায় রাজধানীর শাহজাদপুর লাইট ফেয়ার স্কুলে টিকা ক্যাম্পেইন পরিদর্শনে আসেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিস্টার বেন্টলি ক্রিস্টেনসেন, যুক্তরাষ্ট্র থেকে আগত স্পেশাল এনভয় মিস্টার চার্লস হার্ডার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান এবং বাংলাদেশ ইউনিসেফের প্রতিনিধি মিস রানা ফ্লাওয়ার। এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সুসম্পর্কের কথা উল্লেখ করে দেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানান, আগামী প্রজন্মের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ও দুদেশের পার্টনারশিপগুলো এগিয়ে নিতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেশাল এনভয় মিস্টার চার্লস হার্ডারকে পাঠিয়েছেন। Special envoy for better future generations, Mr. Charles Harder, who is visiting Bangladesh again as part of building that partnership between the United States and Bangladesh. আর বাংলাদেশে হাম পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র পাশে আছে জানিয়ে চার্লস হার্ডার জানান, সম্পর্ক আরও এগিয়ে নিতে সরকারের সাথে আলোচনা করা হবে। We applaud the government's
rapid response to this situation, this crisis. এদিকে স্বাস্থ্যমন্ত্রী টিকা ও লোকবলের কোনো কমতি নেই জানান যতক্ষণ পর্যন্ত সকল শিশুকে টিকার আওতায় আনা হবে না ততক্ষণ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। We'll continue this vaccination program all over the years and time to come ahead. We'll not stop. We'll be having our full stock of vaccination, and we have decided to keep the stock of the vaccines for 6 months. এছাড়াও দেশে পর্যাপ্ত টিকা আছে বলেও জানান তিনি। মাহফুজা বৃষ্টি, এখন ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবারে প্রথম কোনো পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৬ ব্যাচের 18.5 লাখ শিক্ষার্থী। এদিকে খাতা মূল্যায়নে অহেতুক কঠোর না হতে সরকারের নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে থাকবে সাইবার নজরদারি। বিগত জুলাই গণ অভ্যুত্থানে এই কোমলমতি ছাত্রছাত্রীরা কিভাবে রাজপথে প্রতিবাদ মুখর থেকে দেয়ালে গ্রাফিতি এঁকে নিজেদের সম্পৃক্ত করেছে, তাদের এই সৃজনশীলতা পরীক্ষায় প্রতিফলিত হবে ইনশাল্লাহ। তাদের একটা স্বনির্ভর এবং সুন্দর ভবিষ্যৎই আমাদের সবার কামনা। যদি পরীক্ষায় ভিন্নতা ঘটে সেটা ছিল না, এবং পরীক্ষার যে ডেফিনেশন, পরীক্ষা বলতে শুধু পাবলিক পরীক্ষা একটাই বুঝিয়েছিল। যদি কেউ কোনো রকম দুষ্ট চক্র কোনো ক্ষতি সাধন করতে চায় তাদের আইনের আওতায় সোপর্দ করার ব্যবস্থাটি এই আইনে সন্নিবেশিত করা হয়েছে। সৌদিতে অবস্থানরত 22,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, আরও 47,000 জনকে পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া চলছে, তবে এ নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে। গত 5 দশকে বাংলাদেশ থেকে বিভিন্নভাবে সৌদি আরবে পাড়ি জমান অনেক রোহিঙ্গা। দীর্ঘদিন ধরে প্রবাসী রোহিঙ্গাদের পাসপোর্ট দিতে চাপ দিয়ে আসছিল সৌদি সরকার। অবশেষে চাপের মুখে 69,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে সম্মত হয় বাংলাদেশ। ইতোমধ্যে যাচাই বাছাই শেষে 22,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে। বাকি 47,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। এ সময় সৌদি রাষ্ট্রদূত পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার তাগিদ দেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্বচ্ছতা নিশ্চিত করে পাসপোর্ট দিতে একটি বিশেষ টিম কাজ করছে। সৌদি আরবে বিশেষ সুবিধা পায় রোহিঙ্গারা, আর এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক বাংলাদেশি নিজেদের রোহিঙ্গা পরিচয় দিয়ে সৌদি আরবে অবস্থান করেন। সে কারণে তাই তথ্য যাচাই বাছাই করে পাসপোর্ট প্রদানে গুরুত্ব দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। এ ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।